টানা ৪০ দিন ইরানের সঙ্গে যুদ্ধের পর ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার বলেছিলেন সেই যুদ্ধবিরতির এই সময়সীমা আর বাড়ানো হবে না। তবে শেষ মুহূর্তে এসে ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অনুরোধে তিনি যুদ্ধবিরতির সময় বাড়াচ্ছেন। ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত চলবে এই যুদ্ধবিরতি। এদিকে ইরানে নৌ অবরোধও বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে মার্কিন নৌ অবরোধ খুলে দিলে তারা আবারও আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত। দুপক্ষকে এখনও বৈঠকে আনার জন্য কাজ করে যাচ্ছে পাকিস্তান। শেষ পর্যন্ত কোনো চুক্তি কি হবে? প্রিয় দর্শক, টিবিএস পডকাস্টে আজ আমরা এসব বিষয়ে জানতে চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাসের কাছে। সঙ্গে আছি আমি সজীব হোসেন। নিলয় রঞ্জন বিশ্বাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন যে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না, কিন্তু হুট করেই তিনি আবারও যুদ্ধবিরতি ঘোষণা করলেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, একটা বিষয় হচ্ছে যে এটাকে ঠিক আপাত দৃষ্টিতে যে অবস্থানের একটা হঠাৎ পরিবর্তন এভাবে বলা ঠিক হবে না, বা এক ধরনের যে ইনকনসিস্টেন্ট পলিসি সেটা বলা ঠিক হবে না। আমি এটাকে দেখবো যে এক ধরনের স্ট্র্যাটেজিক সিগন্যালিং প্রসেস, যে প্রসেসটার মধ্য দিয়ে হয়তো বা কিছুটা সময় তিনি দেখতে চাচ্ছিলেন বা বুঝতে চাচ্ছিলেন, এবং তার এর মধ্যের যে একটি অবস্থা সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে একটা ক্রেডিবল থ্রেট তিনি তৈরি করতে চাচ্ছেন যুদ্ধবিরতির সময় বাড়ানো হবে না এই অবস্থান নিয়ে, কিন্তু একই সাথে তিনি এক ধরনের নেভাল ব্লকেট দিয়ে রেখেছেন ইরানের পোর্টগুলোর ওপরে। এই থ্রেটটার ক্রেডিবিলিটি তৈরির জন্য যতটুকু সময় ছিল সেই সময়টুকু কিন্তু এখানে তিনি নিয়েছেন, এবং যখন এই থ্রেটটা মোর ক্রেডিবল তৈরি হয়েছে, যেটা ইরানও কিন্তু এখন সেটাকে বলছে যে এটাকে না সরানো পর্যন্ত, এবং এটাকে একটি সামরিক কি বলা হয় যে স্কেপ হিসেবে চিন্তা করছে ইরান, যেটা সিজ ফায়ারের মধ্যে ইরান মনে করছে যে এই জিনিসটা কি ঠিক কিনা, সেই কনটেক্সটটা। সো এই ধরনের অবস্থানের পরিবর্তন একটি পরবর্তী স্টেপে যাওয়ার ক্ষেত্রে, যেটা আমেরিকার ইন্টারেস্টে আমেরিকা চিন্তা করছে যে সত্যিকার অর্থে যে স্ট্রেট অফ হরমুজকে কতখানি আসলে দ্রুততার সাথে খুলে ফেলা যায়, এই অবস্থাটাই আমরা কিন্তু দেখছিলাম এই পরিবর্তনের মধ্য দিয়ে। অর্থাৎ এক ধরনের মানসিক চাপ আপনি বলতে পারেন যে তৈরি করা ইরানের উপরে, এবং শেষ মুহূর্তে এসে যুদ্ধবিরতির সময় বাড়ানো। এবং এটাও দেখছি যে যেখানে বলা হচ্ছে যে বিশেষ করে পাকিস্তানের অনুরোধে, যেখানে যুক্তরাষ্ট্র তার এই ইমেজটাও তুলে আনতে চাইছে যে তারা কিন্তু সংঘাতমুখী নয়। তো নেগোসিয়েশনের প্রতি বা সেটেলমেন্টের প্রতি তাদেরও যে একটি আস্থা রয়েছে, এবং তারা সেই রাস্তাটা খোলা রাখতে চায়, এবং পাকিস্তানকে একটি মধ্যস্থতাকারী হিসেবে তাদের অবস্থানকেও যে তারা বা তাদের মতামতকে তারা গুরুত্ব দিচ্ছে। তো এইটা কিন্তু একটা গুরুত্বের সাথে মানে আমরা দেখলাম যে ইউএস এর এই ডিপ্লোমেসির ক্ষেত্রে। তবে এই দুইটি যে অবস্থান, একটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে পোর্ট ব্লকেড ইরানের, এবং তার সাথে আবার সিজ ফায়ার বৃদ্ধি করা, এবং এইভাবে বলা যে ইরান যতদিন না পর্যন্ত একটি প্রপোজাল নিয়ে আসছে নেগোসিয়েটেড সেটেলমেন্টের ক্ষেত্রে, মানে একদিকে কঠোরতা বলতে পারেন, একদিকে নমনীয়তা, এই জায়গাটা আমরা মনে করছি যে এক ধরনের হাইব্রিড মানে কোয়ারসিভ এবং একই সাথে কোঅপারেটিভ ডিপ্লোমেসির একটা সেন্স আমরা এই জায়গাটাতে দেখছি। যে পরিপূর্ণ চাপ প্রয়োগ করে কি শুধুমাত্র আলোচনায় বসানো সম্ভব, নাকি তার সাথে কিছুটা সিজ ফায়ার ওপেন রাখার মাধ্যমেও একটি সুযোগ তৈরি করা যায় কিনা। সো এটাকে আমি মনে করি যে বেশ বেশ সুপরিকল্পিত। কতটুকু মানে সাফল্যর মুখ দেখবে এই প্রক্রিয়াটি, সেটা হয়তো বা সময় বলে দেবে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে যে তারা সিজ ফায়ারের মধ্যে আছে, কিন্তু নেভাল ব্লকেডের মাধ্যমে তারা একটা হওয়ার করতেছে। তাহলে এটা কিভাবে সিজ ফায়ার হয়? এটা তো সাংঘর্ষিক হয় কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, ইউএস এর যে এক্সপ্লেনেশন, বা আপনি যদি আমেরিকার যুক্তির দিকটা দেখেন, তাহলে একটা জায়গা হচ্ছে যে সিজ ফায়ারের সাথে নেভাল ব্লকেড বিরোধপূর্ণ নয়। কিন্তু আমরা যদি একটু অবজেক্টিভলি বিষয়টাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, যে কোনো ধরনের ব্লকেড কোয়ারসিভ ডিপ্লোমেসির অংশ, বা আমরা যখন একটা সময় নো ফ্লাই জোন দেখতাম, সেটাও এক ধরনের কোয়ারসিভ ডিপ্লোমেসির অংশ, যেটা স্যাংশন হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশের ওপরে, ইরাকে, লিবিয়াতে একটা সময় চাপ প্রয়োগের টুল হিসেবে এই ধরনের ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচেস আমরা দেখি, যে ব্লকেড ইজ ক্লোজ টু ডিক্লারেশন অফ দি ওয়ারফেয়ার। সুতরাং ইরানের যে যুক্তি, সেটার অত্যন্ত কি বলা হয় যে গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু আমেরিকার পার্সপেক্টিভটা হচ্ছে গিয়ে যে এই কোয়ারসিভ ডিপ্লোমেসিটা প্রয়োজন ইরানের উপরে আরো বেশ কিছুটা চাপ প্রয়োগ করে, এবং সরাসরি অর্থে মানে প্রিএমটিভ অ্যাটাকে না যেয়ে, কিন্তু ব্লকেটটা হচ্ছে গিয়ে যে রিয়াক্টিভের মতো, নট ঠিক প্রিএমটিভ। যেন আমি প্রথম থেকে এই যুদ্ধে বজায় রয়েছি ইরানের নৌবাহিনীর সাথে, বিষয়টা আসলে সেরকম না। কিন্তু যদি সেখান থেকে কোনো আক্রমণ আসে, তাহলে তারা সেটা ব্লকেডের মানেটা হচ্ছে যে সেখানে তারা সেটাকে প্রতিহত করবে।
করবে। এখন যুদ্ধবিরতির ঘোষণা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহলে একটি রেসপন্সিবল অ্যাক্টর হিসেবে তাকে উপস্থাপন করতে চায়, কিন্তু এই ব্লকেটটা নিঃসন্দেহে এক ধরনের সমালোচনার সূত্রপাত ঘটায় এবং ইনফ্যাক্ট আপনারা দেখছি যে এই যুদ্ধের একটা বড় সময় থেকে ইউরোপীয় মিত্ররাও কিন্তু তার সাথে যে খুব একটা রয়েছে বিষয়টা তা নয়। তবে একটা রেসপন্সিবল অ্যাক্টর হিসেবে প্রিএমপ্টিভ অ্যাটাকে যাওয়ার চাইতে সিজফায়ারকে কন্টিনিউ করাটা এক ধরনের কি বলা হয় যে রেসপন্সিবল অ্যাক্টরের কিন্তু সত্যিকার অর্থে এই সিম্বলটা আনে। নৌ অবরোধ বজায় রাখা হচ্ছে, এটা একটা পরিষ্কার ইকোনমিক প্রেশার টুল, এটা আমরা বুঝতে পারছি। ইরানের অর্থনীতিকে, যেটা তেল রপ্তানি নির্ভর একটি অর্থনীতি, এই অবরোধের মাধ্যমে সেই প্রবাহকে সীমিত করা এবং এর মাধ্যমে মানে যুদ্ধ না করেও এক ধরনের প্রেশার তৈরি করা বা যুদ্ধ অবস্থা তৈরি করা, এর মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিপক্ষকে দুর্বল করা, এটাই হচ্ছে আমরা মূল লক্ষ্য হিসেবে দেখছি। যে এই চাপের মাধ্যমে কি ইরানকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে? দেখেন, একটা পিস এগ্রিমেন্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় যখন দুটি পক্ষ বা দুয়ের অধিক পক্ষ সকলেই যদি সমানভাবে শক্তিশালী থাকে, তাহলে একটা শান্তি আলোচনা যাওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয়। সুতরাং একটা পক্ষকে কিছুটা দুর্বল, মানে আমি এভাবে বলছি না যে হতে হবেই, বাট মানে একটা পক্ষ যদি দুর্বল থাকে তখন সেক্ষেত্রে একজনের নেগোশিয়েটেড সেটেলমেন্টে পৌঁছানোর অবস্থা থাকে। তো এখানে দুটি পক্ষই চেষ্টা করছে, মানে আপনি যদি দেখেন যে আইডিয়ালিস্টিক সেন্স থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র দুটো দেশই যখন চাইছে যে এই যুদ্ধটা থামুক, কিন্তু একটি দেশ চেষ্টা করছে যে এই নেগোসিয়েশনে একটু উপরের অবস্থানে থাকার মাধ্যমে তারা যে ডিমান্ডগুলো এখানে প্লেস করেছে সেই ডিমান্ডগুলোকে যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে অবশ্যই অপরপক্ষকে আরো কিছুটা দুর্বল হতে হবে। আপনি যদি মনে করেন যে অপরপক্ষ এখানে ইরান, সুতরাং এই যে কম্প্রিহেন্সিভ প্রেশার স্ট্র্যাটেজি বা এই যে সামগ্রিক যেই অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক চাপ প্রয়োগ করার যে চেষ্টা, সিজফায়ারে নিঃসন্দেহে সামরিক চাপটা এখন নেই, কিন্তু কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপটা রয়েছে ইরানের উপরে, যাতে করে এই প্রপোজালগুলো, অর্থাৎ যেটাকে বলছিল যে পরিপূর্ণভাবে এনরিচড ইউরেনিয়াম ইউএস এর কাছে প্রদান করতে হবে, যেটা দেখে মনে হচ্ছে যে ইরান কখনোই এটাতে রাজি হবে কিনা সন্দেহ রয়েছে অনেক। তো এই ধরনের জায়গায় এই চাপগুলো কাজে দিতে পারবে কতখানি বা সাফল্য কতখানি হবে সেটা বলা মুশকিল, বাট এই চাপ প্রয়োগ অব্যাহত থাকবে। আচ্ছা, চাপ প্রয়োগের মাধ্যমে যদি চুক্তি হয়, শেষ পর্যন্ত চুক্তিটা কেমন হবে? দেখুন, এইটা কিন্তু নির্ভর করবে হচ্ছে যে কোন প্রভিশনগুলো বা কোন কন্ডিশনগুলোর উপরে ফাইনালি যে চুক্তিটা আমরা সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি, এক ধরনের শান্তি চুক্তি হোক। কারণ সিজফায়ারের পরের স্টেজটাই আমরা বলি একটা কম্প্রিহেন্সিভ পিস এগ্রিমেন্ট, মানে ইন্টারিম পিস এগ্রিমেন্টও হতে পারে যে অন্তর্বর্তীকালীন আরো কিছুটা সময়ের জন্য, যাতে করে সিজফায়ারটাকে একটা স্টাবলিশড পজিশনে যায়। এবং আলটিমেট বিষয়টা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ পিস এগ্রিমেন্ট বিটুইন দ্য থ্রি কান্ট্রিজ। এটাও মাথায় রাখতে হবে, ইসরায়েলও কিন্তু এখানে একটা পার্টি, এখানে শুধু আমেরিকা এবং ইরান নয়। তাহলে এই যে থ্রি পার্টি, এবং দেখুন আপনি ইসরায়েলের সাথে স্বতন্ত্রভাবে লেবাননের এক ধরনের সিজফায়ার এগ্রিমেন্ট রয়েছে, সুতরাং হেজবুল্লাহ যেহেতু একটা ফ্যাক্টর, লেবাননও এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি যদি ওই পর্যন্ত নাও ধরি, কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনাকে চিন্তা করতে হয় যে আমেরিকার যে 10টি পয়েন্ট রয়েছে, ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, এই সবগুলোর মধ্যবর্তী অবস্থানটা কোথায়, তাহলে মানে যদি একটা জায়গায় আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করি যে ইরান যদি রাজিও হয় যে এনরিচড ইউরেনিয়াম আর সে কখনো করবে না ইভেন ফর সিভিলিয়ান পারপাস, যেটা দেখে মনে হচ্ছে যে খুবই মুশকিল ওই পয়েন্টে পৌঁছানো, কিন্তু তাহলে ইউএস কতখানি ছাড় দেবে, যেটা ইউএস এর হাতে না দিয়ে কি কোনো স্বতন্ত্র ইউএন এর যে সংস্থাটি আছে IAEA তার ইন্সপেকশনে হবে? তাহলে ইউএসও কিছুটা ছাড় দেবে আর ইরানও কিছুটা ছাড় দেবে। এই যে কম্প্রোমাইজিং যে টেন্ডেন্সিটা, এটা বোঝা যাবে সত্যিকার অর্থে দ্বিতীয় দফার যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনায় কতখানি ইরান ছাড় দিতে সম্মত হচ্ছে এবং কতখানি ইউনাইটেড স্টেটস ছাড় দিতে সম্মত হচ্ছে। অ্যাজ অফ নাও এখনো পর্যন্ত মনে হচ্ছে যে পূর্বের অবস্থান থেকে ছাড় দেওয়ার মতো অবস্থা সত্যিকার অর্থে তৈরি হয়েছে বলে পাবলিক স্ফিয়ারে নিউজ নাই আর। ইরানের পক্ষ থেকেও কোনোভাবে ছাড় দেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে না এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা দেখা যাচ্ছে না। এক্ষেত্রে কি হতে পারে? ইসলামাবাদ আপ্রাণ চেষ্টা করতেছে তাদের দুপক্ষকে বসানোর জন্য, শেষ পর্যন্ত কি হবে, কি মনে হয় আপনার? দেখুন, একটা বিষয় তো গুরুত্বপূর্ণ যে দ্য পিস প্রসেস কখনো আসলে খুব অল্প সময়ে যে হয়ে যায় সেটা না। মানে বিষয়টা হচ্ছে যে এখানে একটা গ্রাউন্ড ওয়ার্ক, নেগোসিয়েশন, টেবিলের পেছনের নেগোসিয়েশন, এই সব কিছু এখানকার অত্যন্ত মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা জায়গা হচ্ছে যে যদি আমরা চিন্তা করি যে ইরানের যারা গভর্নেন্স বা এই যে ডিসিশন মেকিং জায়গাটায় যারা রয়েছে, তারাও র্যাশনালি চিন্তা করছে হুইচ ইজ বেটার ফর দ্য পিপল অফ ইরান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফর দ্য রিজন, বিকজ গালফ কান্ট্রিগুলো এখানে যুক্ত হয়ে গেছে। আমেরিকার ক্ষেত্রে এবং ইসরায়েলের ক্ষেত্রেও এই র্যাশনাল ডিসিশন মেকিং প্রসেসটা একটু চিন্তা করার বিষয় রয়েছে যে
ইরানকে আসলে কি অফার দেওয়া হচ্ছে বিফোর আস্কিং এ লট ফ্রম ইরান, যেরকম এই যে ইউরেনিয়াম নিয়ে নেওয়া, স্ট্রেট অফ হরমুজের থেকে নিয়ন্ত্রণ সরিয়ে ফেলা। বুঝতে হবে যে ইরান এত বছর পর্যন্ত এই বিষয়গুলোকে কিভাবে দেখে এসছে। এখন যদি একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টে যেতে হয়, তার একটা প্রতিফলন থাকা দরকার যে ইরানকে আসলে এর বিপরীতে কি পাচ্ছে। সো ইনসেন্টিভ স্ট্রাকচারটা যদি ক্লিয়ার না হয়, তাহলে সত্যিকার অর্থে এই শান্তি প্রক্রিয়ায় একটি সমাধান আসতে আরো বেশি সময় প্রয়োজন। এবং এটাও বাস্তবিক হতে পারে, মানে এটা যে একেবারে মানে খুব বেশি হতাশ হয়ে যাওয়ার বিষয় রয়েছে, বিষয়টা এরকম নয়। কিন্তু আপনি যদি ক্যাম্প ডেভিড ট্রিটির হিস্ট্রি দেখেন, এটা বহু বছরের আলোচনার ফসল হিসেবে একটা সময় ইসরায়েলের সাথে ফিলিস্তিনের, যখন সেখানে ইয়াসির আরাফাত ছিলেন এবং আরো অন্যান্য রাষ্ট্রগুলো আরব বিশ্বে, তাদের সাথে একটি সম্মিলিত চুক্তি সম্ভব হয়েছিল ইসরায়েলকে নিয়েই আমেরিকার মধ্যস্থতায়। সুতরাং এর ইতিহাস কিন্তু রয়েছে। ইরানের ক্ষেত্রে এর হিস্ট্রি ভিন্ন। আমি বলছি না যে একেবারে একইভাবে আমরা এটাকে দেখতে পারি, কিন্তু এই সময়টা লাগতে পারে। তখন কি প্রয়োজন? সিজফায়ারের কমিটমেন্টটা গুরুত্বপূর্ণ, যাতে করে পুনরায় আবার যুদ্ধ শুরু না হয়। অ্যাটলিস্ট সিজফায়ার যদি কিছুদিন আরো চলতে থাকে, তখন আপনার এই পেছনের কাজগুলোতে হয়তোবা আমি মনে করি যে কিছু না কিছু ফলাফল সেখানে আসা সম্ভব। সুতরাং দুই দেশের যে ডিসিশন মেকিং পাওয়ার, সত্যিকার অর্থে ইরানে এখনো আয়াতুল্লাহ রেজিম ইজ ইন পাওয়ার, এবং তারাই কিন্তু সিদ্ধান্ত নেবে আসলে তারা কতখানি এখানে এই সেটেলমেন্টে কিভাবে আসবে, সেটাকে তারা কিভাবে ইন্টারপ্রিট করছে। এই জায়গাটাকেও যেমন সম্মান করা দরকার, ইরানের ক্ষেত্রেও এটা একইভাবে প্রযোজ্য আর কি। যেহেতু ইরানের 60% এনরিচড ইউরেনিয়াম রয়েছে, আমরা জানি যে 90% এনরিচড করলেই পারমাণবিক বোমা তারা বানাতে পারবে। এবং যেহেতু এখন আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA, যেহেতু ইরানে পর্যবেক্ষণের অনুমতি তাদের নেই, চুক্তির জন্য বহু বছর যদি লাগে বা সময় যদি একটু বেশি লাগে, এই মধ্যবর্তী সময়ের মধ্যে কি তারা পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলার একটা শঙ্কা থাকে কিনা? দেখুন, আমি যদি ইরানের রাষ্ট্রীয় স্টেটমেন্ট চিন্তা করি, ইরান সকল সময় পরমাণু অস্ত্র তৈরি করার বিরুদ্ধে। এই বিরুদ্ধের জায়গাটা যেতে যিনি মারা গেছেন লেট আয়াতুল্লাহ, উনি সবসময় ধর্মীয় যুক্তিকেও ব্যবহার করেছেন। এটা হচ্ছে যে ইরানের রাষ্ট্রীয় যুক্তি, এবং এই জায়গাটায় আমি ঠিক শিওর না যে ইরান সত্যিকার অর্থে এই সিদ্ধান্ত এই সময় নেবে কিনা পরিবর্তিত পরিস্থিতিতে। কিন্তু আপনি যে টেকনিক্যাল কস্টের কথা বললেন, সেটা কিন্তু সেটা ইরানের পক্ষে সম্ভব হতেও পারে আর কি। সুতরাং এখানে একটা দোদুল্যমানতা রয়েছে। কিন্তু যদি আপনি নিউক্লিয়ার প্রলিফারেশনের কনটেক্সট থেকে দেখেন, ডেটারেন্স এফেক্ট দেখেন, যে দ্য নন ইউজ ইজ দ্য বেস্ট ইউজ অফ দ্য নিউক্লিয়ার ওয়েপেন, যে কারণে আমরা এখনো পর্যন্ত 1945-এর পরে আরেকটা নিউক্লিয়ার এক্সপ্লোশন দেখি নাই। 1962-তে দ্য ওয়ার্ল্ড ওয়াজ ক্লোজ টু দি নিউক্লিয়ার ওয়ারফেয়ার। তো সত্যিকার অর্থে আমরা থ্রেট দেখি, কিন্তু নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে এবং ব্যবহার করে সেটা একদম সঠিক, কি বলা হয়, যে প্রকৃত অর্থে একটা হুমকি হিসেবে আবির্ভূত হবে, এই জায়গাটায় আমার এখনো আমার এটা একটু আমার কাছে কম মনে হয়, এটা সম্ভাবনা কম মনে হয়। তবে আমি মনে করি যে যত বেশি এটা দীর্ঘায়িত হবে, এবং আমরা এখন একটা শব্দ ব্যবহার করছি ওয়ার অফ অ্যাট্রিশন, যেটা আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারের ক্ষেত্রেও ব্যবহার করি, যে এই যুদ্ধ প্রলম্বিত হয়, তার যে প্রভাব পৃথিবীব্যাপী পড়ছে, সেখান থেকে একটা রেজিস্ট্যান্স ফ্যাক্টর তৈরি হবে। আপনি আজকে দেখেন যে জ্বালানি তেলের মূল্য যে অবস্থায় রয়েছে, আমাদের মতো দেশগুলো যারা আমরা নির্ভরশীল এই তেলের ওপরে, ফুয়েলের ওপরে, মধ্যপ্রাচ্যের ওপরে, আমাদের এখানেও এই হিটগুলো আসা শুরু হয়েছে। এটা যে শুধুমাত্র তেলের মূল্যের উপরে না, এটা সার্বিকভাবে যে প্রোডাকশন প্রসেস, তার উপরে পড়বে, এবং পৃথিবীর সকল জায়গায়। তো এটার ইম্প্যাক্টটা, তার যে রিয়াকশন, সেটাতে আমি মনে করি যে এক ধরনের যুদ্ধ বন্ধ হওয়ার প্রতি আরো বেশি চাপ তৈরি হবে আন্তর্জাতিক কমিউনিটি থেকে, সকল দেশ থেকে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমেরিকা এবং ইরানের উপরে এই চাপটা তৈরি হবে, যে স্ট্রেট অফ হরমুজ ক্লিয়ার করা থেকে শুরু করে সাপ্লাই সাইড অফ দি ফুয়েল, এই সব কিছুর কনটেক্সট থেকে আমার কাছে মনে হয় যে একটা প্রেশার দুই দেশের উপরে তৈরি হবে। স্যার, আপনি বলছেন যে সম্ভাবনা কম, তাদের পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে সম্ভাবনা কম, কিন্তু তাহলে মিস্টার ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু এত বেশি আতঙ্কিত কেন? দেখুন, এই নিউক্লিয়ার অস্ত্রকে আতঙ্ক হিসেবে ব্যবহার করার ইতিহাস 1945-এ যখন থেকে নিউক্লিয়ার অস্ত্র তৈরি হয়েছে প্রথমবার, এবং সেটা সাকসেসফুল ব্যবহার তো যুক্তরাষ্ট্রের মাধ্যমে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন, ইউকে, ফ্রান্স, চায়না। তো এই হিস্ট্রি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে নিউক্লিয়ার অস্ত্রকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো এবং এটা নিরাপত্তার হুমকি হিসেবে দাঁড় করানোর
প্রচুর ইতিহাস রয়েছে। আপনি নিকট অতীতে গেলে 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেন নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে ফেলেছে এবং এটা মানবাধিকারের প্রতি প্রচন্ড পরিমাণে হুমকি, এই ন্যারেটিভ বা এই ফরমেশন আমরা সবসময় দেখেছি। বা আপনি যদি নর্থ কোরিয়ার নিউক্লিয়ার ওয়েপন নিয়ে দেখেন, ইন্ডিয়া পাকিস্তানের কনটেক্সটেও একে অপরের যুক্তি দেখেন, সব ক্ষেত্রে এগুলো আমরা কিন্তু দেখি আর কি। সুতরাং এটা একটা ট্রেন্ড আপনি বলতে পারেন যে নিউক্লিয়ার প্রলিফারেশন বা নিউক্লিয়ার অস্ত্র অর্জন করা কিছু রাষ্ট্রের ক্ষেত্রে মনে করা হয় নিরাপদ, যাদের কাছে বহু বছর ধরে রয়েছে, আর কিছু রাষ্ট্রের ক্ষেত্রে এটা মনে করা হয় যে অনিরাপদ, কারণ সেই রাষ্ট্রের প্রকৃতি বা সেই রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের প্রকৃতি। এই কনটেক্সট থেকে আমি যদি দেখি যে যখন JCPOA হলো, মানে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার রাষ্ট্রপতি হওয়ার এর আগে, যখন তার আগের আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমি যদি ভুল না করি বারাক ওবামার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশন যখন রাজি হয়েছিল যে ইরানকে সাথে নিয়ে নন প্রলিফারেশন ট্রিটিকে যাতে কমপ্লাই করে, এরকম করে একটা কি বলা হয় যে অ্যারেঞ্জমেন্টে যাবার, তো পৃথিবীর সকলেই মনে করেছিল তাহলে এটাই তো একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট, যে ইরান যেখানে নিজের থেকে সকল ধরনের আন্তর্জাতিক যে বাধা রয়েছে সেটাকে মেনে নিয়ে সকলকে নিশ্চিত করবে যে তারা ভবিষ্যতে আর নিউক্লিয়ার অস্ত্রে যাচ্ছে না। তো এটা ব্যাহত হলো কখন থেকে, যখন ইউনাইটেড স্টেটস ইউনিল্যাটারালি উইথড্র করলো সেই প্রসেস থেকে 2016 পরে। সো এটাই ছিল হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রশ্নের বিষয়, যে একটা মাল্টিল্যাটারাল নেগোশিয়েটেড অ্যারেঞ্জমেন্ট প্রসেস থেকে যখন আপনি ফিরে আসেন, তখন তো এটা ইরানের জন্য আর কি অপশন খোলা রেখেছিল আর কি সত্যিকার অর্থে। আর 16 থেকে আজ পর্যন্ত 10 বছরে যদি ইরান নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে না থাকে, তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও, বা যে আশঙ্কা আরো আগের থেকে করা হয়, তাহলে আর কবে করবে আর কি। মানে এই ক্যালকুলেশনটা আমার কাছে ঠিক মেলে না। তাহলে স্যার আপনি বলতে যাচ্ছেন যে এই মার্কিন প্রশাসন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে, এবং ন্যারেটিভ তৈরি করা, এখন প্রশ্ন হচ্ছে যে ন্যারেটিভ তৈরি করে আসলে এটা কি ইরানে তেল দখল করার পায়তারা করছে কিনা? এই জায়গাটা আপনি আনতেই পারেন যে এনার্জির উপরে নিয়ন্ত্রণের জায়গাটা যদি আমরা মনে করি আর কি, বা আমি এটাকে দেখি যে আরো এক ধরনের স্ট্র্যাটেজিক কন্ট্রোল ওভার দি রিজন। আপনি যদি চিন্তা করে দেখেন যে একটা সময় মনে করা হতো যে যদি দুইটি প্রবল প্রতিপক্ষ একই সামরিক শক্তি এবং নিউক্লিয়ার শক্তি অর্জন করে, তাহলে একটি ব্যালেন্স অফ পাওয়ার বজায় থাকে এবং ডেটারেন্স কার্যকরী হয়, অর্থাৎ এই অস্ত্র ব্যবহার না করে অঞ্চলে একটি স্থিতিশীলতা থাকবে। যে কারণে আমেরিকান বহু স্কলার এক সময় লিখেছেন, বহু না হলেও 2-1 জন তো লিখেছেন, যাদেরকে আমরা অফেন্সিভ রিয়ালিস্ট হিসেবে চিনি, তারা লিখেছেন যে ইরানের কেন নিউক্লিয়ার অস্ত্র দরকার। এই আলোচনাও এক সময় 90-এর দশকে হয়েছে, টু মেনটেন এ স্টেবিলিটি ইন দ্য রিজন। তাহলে এখন যদি আপনি বোঝেন যে একচ্ছত্র নিয়ন্ত্রণ আঞ্চলিক রাজনীতিতে এবং বৈশ্বিক রাজনীতিতে অর্জন করাটা গুরুত্বপূর্ণ আমেরিকার চিন্তায়, এবং সেই চিন্তায় ইরান যে প্রবল প্রতিপক্ষ সেটা নিঃসন্দেহে। এবং আমরা দেখেছি যে সিরিয়াতে আসাদ গভর্নমেন্টের চলে যাওয়ার পরে এখন একমাত্র রাষ্ট্র বা রাজনৈতিক গোষ্ঠী যারা আমেরিকার প্রবল প্রতিপক্ষ রয়েছে সেটা হচ্ছে ইরান। এই জায়গায় যদি নিয়ন্ত্রণ আসতে পারে, এবং ইরানে যদি এক ধরনের এই যে নিও লিবারেল, প্রো মার্কেট, প্রো ওয়েস্ট, যেরকম করে সিরিয়াতে একজন রাষ্ট্রশাসক সেখানে বসেছে, সেরকম করে যদি ইরানও একজন আসে, তাহলে এটা শুধু তেল বা আপনি একটি পার্টিকুলার জায়গায় এনার্জি সেটা বলবেন না, মানে পুরোপুরি আমরা যেটাকে বলি যে মানে সামরিক এবং কৌশলগত যে নিয়ন্ত্রণ, সেটা আমেরিকার জন্য সম্ভব হবে। এটাই বোধহয় আমরা মনে করি যে লক্ষ্য। টিবিএস এর সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।